একটি নির্জন খাল, শিকারে গিয়ে 3 জেলে জালে মাছ নয়, পান মানুষের বিচ্ছিন্ন মাথা। দাওয়া যখন আপনার ব্যাগটা একটু ফাঁক করলাম, ফাঁক করার পরে যখন চুল দেখলাম তখনই ভয়ে আমরা আতঙ্ক হয়ে গেছি। এর ঠিক একদিন আগে ওই গ্রামেই উদ্ধার হয়েছিল সেই ব্যক্তির মস্তকবিহীন মরদেহ। যে লোকটা এই লোকটা হত্যা করছে তার অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। কিন্তু এটাই এই ঘটনার সবচেয়ে বিস্ময়কর অধ্যায় নয়। শেষবার প্রেমিকার হাত ধরে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। সেই প্রেমিকাই তাকে ছেড়ে দেন খুনিদের হাতে। হাত থেকে সরাই ফেলে দিয়ে বলতেছে, এ আমার জীবনটা শেষ করেছে, কে মেরে ফেল। এরপর শুরু হয় প্রযুক্তি নির্ভর এক অনুসন্ধান, যা ছড়িয়ে পড়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত। অবশেষে ইন্টারপোলের মাধ্যমে কাতার পুলিশ দেশে দিয়ে যায় এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে। সে বলছে যে না স্যার, আমি তো বিদেশ ছিলাম, আমি তো এই ঘটনার সাথে আপনার আমার কীভাবে জড়ান, আমি তো বিদেশের মানুষ দেশে এসে খুন করে কীভাবে। এই তদন্ত কি কেবল একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে, নাকি সামনে নিয়ে আসবে বিশ্বাস, প্রতারণা এবং ডিজিটাল সম্পর্কের এমন এক বাস্তবতা যা শেষ পর্যন্ত একজন তরুণের জীবন কেড়ে নিয়েছিল? প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। একটি মস্তকবিহীন মরদেহ, পরদিন উদ্ধার হয় বিচ্ছিন্ন মাথা। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু এলাকাবাসীকেই নয়, হতবাক করে তদন্তকারীদেরও। কে এই যুবক, কেন তাকে এমন নির্মমভাবে হত্যা করা হলো, আর প্রযুক্তি নির্ভর তদন্ত কিভাবে একের পর এক অজানা সূত্রের দুয়ার খুলে দিল। কিন্তু এই সূত্রগুলো কি সত্যিই হত্যাকারীর কাছে পৌঁছে দিতে পারবে তদন্তকারীদের? নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার শ্রীনিবাসদীর আফজালের বালুর মাঠের কাছে নতুন রাস্তার মোড়। এই গ্রামবাসীর জন্য ২০২৫ সালের বিজয় দিবসের সকালটি ছিল রোমহর্ষক। ডেকোরেটর ব্যবসায়ী আনোয়ার হোসেন বাড়ির পাশেই দেখতে পান এক যুবকের মস্তকবিহীন মরদেহ। এই জায়গার মধ্যে অনেক লোকজন, পরে আমি জিগেলাম, আমার ওয়াইফের জিগেলাম কি হয়েছে, পরে করলে আমার মধ্যে একটা মাথা ছাড়া একটা বডি দেওয়া যায়। তারপরে আমি আইলাম, আইসে আমিও দেখতেছি আমার মধ্যে মাথা ছাড়া বডি ডানো হয়ে রয়েছে কুড়াপাড়ার সাইডে। দেখার পরে কি মনে হয়েছে? দেখার পরে মনে হয়েছে এটা কোনো জায়গাতে না খুন করে নিয়ে মার্ডার করে নিয়ে ফালাইছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর নারায়ণগঞ্জ জেলার ক্রাইম সিন টিম। তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে এটা একবারে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটা যে লোকটা এই লোকটা হত্যা করছে তার অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, ক্ষোভ থেকে হয়তো বা এইভাবে নৃশংসভাবে হত্যাটা করছে। তাহলে মনে হয়েছে যে ওই যে বডিটার পেট গালা, ভুঁড়ি বের করা এবং মস্তকটা এবং একবার পুরা বডিতে কোনো ধরনের একটা সুতাও ছিল না। মস্তকবিহীন মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআই। ফিঙ্গার নেই, ফিঙ্গার নেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে নির্বাচন কমিশনার সার্ভারে আমরা পাঠানোর পরে ওখান থেকে এই ডিজিস্ট্রের পরিচয় শনাক্ত হয়। জানা যায় নিহতের পরিচয়, নাম আব্রাহান খান, পিতা ওয়াজেদ আলী খান, মা জাহানারা খাতুন, ঠিকানা চর দুল্লভদিয়া, পাংশা রাজবাড়ি। খরস্রোতা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা পদ্মা কন্যা রাজবাড়ি। ঘটনার আদ্যপান্তর খোঁজে পাংশায় ক্রাইম সিন টিম। চর দুল্লভদিয়া গ্রামের অটোরিকশা চালক ওয়াজেদ আলী খানের 4 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট আব্রাহাম খান ওরফে আলিম খান। পরিবার জানায় 15ই ডিসেম্বর অর্থাৎ মস্তকবিহীন লাশ পাওয়ার একদিন আগে আলিম চাকুরির জন্য ঢাকায় যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। 15 তারিখে সকাল
8টা থেকে 8:30টার মধ্যে বাসায়। কি বলছে? বলে আব্বু আমি আসি। আমি বললাম ঠিক আছে, তুমি তো আমার কাছে কিছু বললে না, তুমি চাকরির জন্য যাচ্ছ, খুব সাবধান, দিন সময় তো ভালো না, খুব সাবধানে। কোথায় শেষটা আমার ছেলের সাথে। কি বলে গেছে? বলে গেলে আমার এক বড় ভাই চাকরি দিবার আছে ঢাকাতে, আমি চাকরি দেখি যদি পাই চাকরি করব, ফোন দেবো না। বাড়ি থেকে বের হওয়ার পর আলিমের সাথে আর কথা হয়নি পরিবারের। পরে এই যে সারাদিন পরে আমি ফোন দিছি, আমার ফোন রিসিভ করে না। হ্যাঁ, ওই দিন হয়েছে কয়টা পর্যন্ত, আপনার 1টা পর্যন্ত হয়েছে। পরের দিন আর ফোনই বন্ধ। আলিমের মস্তকবিহীন দেহ পাওয়ার খবর যায় পরিবারের কাছে। পরিবার 2500 ছুটে যান এবং মরদেহ শনাক্ত করেন। 17 তারিখে রাত্রে আমাদের সাথে যোগাযোগ করে তো আপনার ছেলে মার্ডার হয়ে গেছে। আমার ছেলের কাপড় চোপড়, হাত পাও জন্ম দাগ ছিল, আবার পড়িয়ে যায় কাটিয়ে গেছিল এখানে, সব কিছু দেখি চিনতে পারছিলাম। পরিবার যখন আলিমের মস্তকবিহীন মরদেহ নিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছে, তখন শ্রীনিবাসদী গুণিচক খালে ঘটে আরেক ঘটনা। মাছ শিকার করতে গিয়ে 3 জেলে মুখোমুখি হন তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। এই 3 জনে আর কি, আমির আলী, বাসেদ আর আমি রবিন, আমরা আপনার এই জায়গায় মানে ওইখান থেকে ওদিক দিয়ে মাছ ধরে এই জায়গায় আসছি। তারপর একটা খেয়াও দিলাম, খেয়াও দেওয়ার পরে আপনার আমরা হাসাহাসি কথা, প্রথমে আমি একটা দাও পাইলাম, দাও পাই বলছি যে আমাদের যে অনেক ডালা ডোলা পরে ওগুলো কাটবো আর কি। তো ওই বলতেছে তো ঠিক আছে, দাওটা রাখে দিলাম ওই পারে রাখার পরে একটু সামনে আইলাম, ওই যে আমার সাথে আমির আলী, ওই আবার একটা প্লাস্টিকের একটা ব্যাগ পাইলো। ওই ব্যাগের ভিতরে আপনার কি আছে ওই খালি সন্দেহ, মানে কইতেছে দেখ তো কি আছে হাসাহাসি করতেছি আমরা। তারপর আমি তো ঠিক আছে দেই, দাও দেওয়া জন্য আপনার ব্যাগটা একটু মানে একটু ফাঁক করলাম, ফাঁক করার পরে যখন চুল দেখলাম তখনই ভয়ে আপনার আমরা আতঙ্ক হয়ে গেছি। কিছুদিন আগে বটি পাওয়া গেছে, তারপরে আমরা আইসি মাছ ধরতে, তো এখন দেখি আবার মাথা, তো আমরা তো আর বুঝতে পারি না যে এটা কি মাথা দেখে সব থেকে মনে সন্দেহ হচ্ছে, তো আমরা এটা হইতে পারে এই বডিটারই। তারপরে আমরা জানাইলাম গ্রামবাসীদেরকে। ডরে খালাতে উতারি না, হ্যাঁ আমাকে জাল উড়াইতাম, আমি তুই জাল উড়াইলে আমি বাজে গিয়া, আমি আনা থাকলাম না। উদ্ধার হওয়া মাথাটি আলিমের বলে শনাক্ত করে তার পরিবার। আমরা যখন চলে আসবো তার 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে থানার থেকে ফোন আসলো যে আপনার ছেলের মাথা পাওয়া গেছে। ওয়াজেদ আলী খান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে 2500 থানায় মামলা করেন, আর মামলার তদন্ত শুরু করে পিবিআই। যেহেতু আমরা ছায়াতদন্ত শুরু করে দিয়েছি এবং আমরা তথ্য প্রযুক্তির বেশ কিছু পর্যালোচনা আমরা শুরু করার পর আমরা বুঝতে পারি যে এই ডিসিজকে রাজবাড়ী থেকে ডেকে নিয়ে এসে এখানে হত্যা করা হয়েছে। যেহেতু এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং আমরা যেহেতু পিবিআই আমরা সবসময় আমরা টেকনোলজি নির্ভর তদন্ত করি, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং এটার সঙ্গে জড়িত আসামিদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এই আত্মবিশ্বাস থেকে আসলে আমরা মামলাটি সউদ্যোগে গ্রহণ করি। মামলার তদন্তভার দেয়া হয় ক্রাইম সিন থেকে আলামত সংগ্রহ এবং খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিতকারী পিবিআই কর্মকর্তা এসআই মোহাম্মদ জাহিদ হোসেন রায়হানকে। নিহতের জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে আলিমের ব্যবহার করা অনেকগুলো মোবাইল নম্বর শনাক্ত করে পিবিআই। দেখতে পায় যেদিন আলিম রাজবাড়ি থেকে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, তারপর থেকে তার সবগুলো নম্বর বন্ধ, একটি ছাড়া। যে নাম্বারটা তার খোলা ছিল ওই দিনকে শুধু ওপেন করছে, এর আগে ওপেন ছিল না।
তদন্তকারীরা এবার খোঁজা শুরু করে ওই নম্বরে আলিমের সাথে কারা কথা বলেছেন। তারা দেখতে পান আলিম যাদের সাথে কথা বলেছেন তাদের মধ্যে একজনের সবশেষ অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নম্বরটি মরিয়ম নামের এক নারীর নামে নিবন্ধিত, তবে ভিকটিমের সাথে কথা বলার পর থেকে নম্বরটি বন্ধ। অস্বাভাবিক আচরণ এই সিমের ব্যবহারকারীকে নিয়ে আসে তদন্তকারী কর্মকর্তার সন্দেহের জালে। তার মানে আমাদের একটা সন্দেহ জাগে যে যদি এয়ারপোর্টে বন্ধ, তাহলে এমনও হতে পারে ক্রাইম করে সে বিদেশ চলে গেছে, যেহেতু এটা বন্ধ। তাই ওইটা টার্গেট করে আমরা আগাই যে এই লোকটা এটার সাথে, এই মাটার সাথে কোনো কিছু জানতে পারে। মরিয়ম আদৌ বিদেশে পাড়ি জমিয়েছেন কিনা, বিদেশে গিয়ে থাকলে কোন দেশে গিয়েছেন তা জানতে ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি লেখে পিবিআই। আমরা পরবর্তীতে এনআইডি, ওই মরিয়মের এনআইডি দিয়ে আমরা ইমিগ্রেশনে চিঠি লিখি। চিঠি লেখার পরবর্তীতে আমরা জানতে পারি যে না, এই লোক বিদেশে যায় নাই। প্রশ্ন হলো, মরিয়ম নামের সন্দেহভাজন একজনের কথা জানতে পারার পর ভিকটিমের পরিবারকে কেন জানায়নি পিবিআই? কেন মরিয়মকে ধরতে অভিযান চালানো হয়নি? বাবাকে জানাইনি, কারণ আমাদের কাছে তথ্য কোনোভাবে লোপাট হতে পারে, কোনো ধরনের আমাদের ইনভেস্টিগেশন হতে পারে। যেহেতু আমরা কিছু টার্গেট আগাচ্ছি, আমাদের টার্গেট ছিল যে মরিয়মের সাথে যারা সংযুক্ত তাদেরকে আমরা ধরে আমরা বিস্তারিত জানতে পারবো, এটাই। কারণ আমরা যদি কোনোভাবে অন্য কাউকে জানাই এই তথ্যটা, হয়তো বা এটা যদি মরিয়ম এটার সাথে জড়িত হয়ে থাকে বা মরিয়মের যে সিমটা ব্যবহার করতো সে যদি জড়িত থাকে কোনোভাবে, তার কারণে যে চলে যায়, সে তো আত্মগোপনে চলে যাবে। এই কারণে আমরা কাউকে আসলে এই বিষয়টা আমাদের নিজেদের ভিতরে রাখি, এটা আমরা জানাই না কাউকে। এবার মরিয়মের সন্দেহজনক নম্বরকে ঘিরে চলে পিবিআইয়ের বিচার বিশ্লেষণ। প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য নতুন কিছু নম্বরকে টার্গেট করে পিবিআই। এখানেও মেলে আরেকটি সন্দেহজনক নম্বর, অর্থাৎ নতুন এক সূত্র, যাতে দেখা যায় ভিকটিমের স্থায়ী ও ঘটনাস্থলের ঠিকানার সাথে মেলে এমন এক ব্যক্তির নামে নিবন্ধিত নম্বর থেকে বিমানবন্দরে বন্ধ হওয়া নম্বরে কথা হয়েছে। অ্যানালাইজ করে একটা নাম্বার পাই, এনআইডি দেখি যে 2500 অবস্থান এবং ওর বাড়ি হচ্ছে পাংশা। তাই আমরা ভাবলাম যে এই লোক পাংশা, ভিকটিমের বাড়ি পাংশা, ঘটনাস্থল 2500, তো অবশ্যই এ কিছু জানে। বাসা থেকে বেরিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রাই হলো আলিমের অনন্ত যাত্রা। এই তদন্তের বিস্তারিত আলাপ করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক। ওমর, আপনাকে স্বাগত। আলিম তার বাসা থেকে বেরিয়ে তার মুঠোফোনে আর যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। তার পরিবার ওই মুহূর্তে কী ধরনের চিন্তা করছিলেন, যেহেতু সে বলেছিল সে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে? তার মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়ার পরে তারা এটাকে বারবার ট্রাই করেছেন, কিন্তু খুব সিরিয়াসলি নেন নাই। কারণ হচ্ছে যে আলিমের এই এরকম করার আগেরও ইতিহাস আছে, ঘটনা আছে, যে উনি হয়তো ঢাকায় গিয়েছেন বা কোথাও গিয়েছেন, তাকে হয়তো পাওয়া যাচ্ছে না। এর একটা কারণ হচ্ছে যে তার আসলে অসংখ্য সিম তিনি ব্যবহার করতেন, বিভিন্ন সময় বিভিন্ন সিম ব্যবহার করতেন। তো সেই কারণে আসলে পরিবার তাকে খুঁজেছে, কিন্তু অত উদ্বিগ্ন হয় না যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা ভেবেছেন যে যেহেতু সে গিয়েছে, এক বড় ভাই কাজের কথা বলে নিয়ে গিয়েছে, তো হয়তো সে কারণেই হয়তো সেখানে তারা গিয়েছে, হয়তো সাময়িক। অন্য সময় যেরকম হয় যে তাকে কল দিয়ে, বাড়ির বাইরে গেলে তাকে কল দিয়ে পাওয়া যায় না, আবার 2 দিন পরে পাওয়া যায়, এরকম কোনো ঘটনায় হয়তো ঘটেছে। 2500 পরদিন তার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এই সময়ে তার মরদেহটি কারা শনাক্ত করতে পেরেছিল এবং সেখানেই যে তার যাওয়া 2500 কেন? যেই রাস্তাটিতে নিয়ে যাওয়া হয়েছিল ওই রাস্তাটা আসলে খুবই সুন্দর এবং 2 পাশে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। তবে ওই সুন্দরের ভেতরেই আসলে একটা ভয়ঙ্কর বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই রাস্তাটা যেহেতু নির্জন, ওখানে আসলে প্রায়ই ডাকাতি হয়। এমনকি স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা যদি সিসি ক্যামেরাও সেখানে লাগান, সেটিও আসলে ডাকাতের দল, ওই দুষ্কৃতকারীরা সেটা খুলে নিয়ে যায়। এবং ওই নির্জন জায়গাটাই আসলে যারা আততায়ী তারা আসলে বেছে নিয়েছে সেখানে। এবং যেই বাড়ির সামনে এই ঘটনাটা ঘটেছে, তার মৃতদেহ পাওয়া গিয়েছে, ওই বাড়ির বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে ওই এলাকার লোকজন
এবং ওই বাসার লোকজনও সন্ধ্যার পরে সেখান থেকে আর কখনো বের হন না। এবং সেই কারণে এই বিভৎস দৃশ্য তারা দেখেছেন, এটা ঠিক, কিন্তু এরকম একটা বডি পাওয়ার পরে তারা আসলে ভেবেছেন হয়তো ডাকাতি বা এই ধরনেরই কোনো একটা ঘটনা আসলে ঘটবে। তার পরিবার পরবর্তীতে শনাক্ত করলো। হ্যাঁ, তার পরিবার, তার মানে বডি, তার যে পোশাক আশাক, এগুলো দেখে তার পরিবার শনাক্ত করেছে। এবং তার যেই মাথা, সেটা আসলে একদিন পর তো মানে সোমবারে মানে 16 তারিখে তার দেহ পাওয়া গেল, তার একদিন পরে 17 তারিখে হচ্ছে তার মাথাটা পাওয়া যায়। তো খুব বেশি হয় নাই, মানে পচন ধরা বা বিকৃত হওয়া সেটা আসলে হয় নাই। তবে তাকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে যেটি বারবার বলা হচ্ছিল যে আলিমের দেহে যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে, কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো নাকি কিছুই ছিল না। এই নির্মমতা, নৃশংসতার কারণ কি, এই সূত্র ধরে আবারও পরবর্তীতে আপনার কাছে ফিরবো। মস্তকবিহীন মরদেহের রহস্য উদ্ঘাটনে তদন্তকারীদের সামনে আসে একের পর এক ডিজিটাল সূত্র, কিন্তু প্রতিটি নতুন তথ্যের সঙ্গে যেন আরও জটিল হয়ে ওঠে তদন্ত। শেষ পর্যন্ত একটি মোবাইল নম্বর খুলে দেয় নতুন সম্ভাবনার দ্বার। সেই সূত্র কি পৌঁছে দেবে হত্যাকাণ্ডের নেপথ্যের ব্যক্তিদের কাছে? দেখব একটা বিরতির পর। একটি মোবাইল নম্বর, তারপর আরেকটি নতুন সিম, বারবার বদলে যাচ্ছে অবস্থান, আর সেই অবস্থানের পেছনে ছুটছে পিবিআই। 2500 থেকে রূপগঞ্জ থেকে রাজধানীর বাড্ডা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে এক রুদ্ধশ্বাস অভিযান। প্রতিবারই মনে হয় আর কয়েক মুহূর্তের মধ্যেই ধরা পড়বে রহস্যের মূল চরিত্র, কিন্তু শেষ মুহূর্তে যেন সে মিলিয়ে যায় জনসমুদ্রে। অবশেষে দীর্ঘ ধাওয়া আর প্রযুক্তিগত নজরদারির পর কিভাবে আটক হলেন সন্দেহভাজন ব্যক্তি? পিবিআইয়ের আভিযানিক দল রহস্যজনক ব্যক্তির মুখোমুখি হতে 2500 যায়, কিন্তু সেখানে পৌঁছে দেখতে পায় ওই নম্বরটি বন্ধ। এতে আশা ও হতাশা দুটোই ভর করে আভিযানিক টিমের ওপর। তো আমরা মোটামুটি হতাশ হয়ে যাই যে হ্যাঁ, ও মানে কোনোভাবে বুঝতে পারছে যে আমরা এখানে বা কোনো কারণে তার হতে পারে, আর সে বন্ধ, তার মানে এ কোনো না কোনো অপরাধের সাথে জড়িত, তা না হলে তার সিমটা বন্ধ করার কথা না। আবার তথ্য প্রযুক্তির দ্বারস্থ হয় তদন্ত টিম। তারা দেখতে পায় সন্দেহভাজন ব্যক্তি নতুন একটি সিম নিয়েছে, যেটি তার নিজের নামে নিবন্ধিত নয়। এবার দেখা যায় সন্দেহজনক ব্যক্তি আভিযানিক দল থেকে 6-7 কিলোমিটার দূরে রূপগঞ্জের দিকে যাচ্ছে। তো আমরা ধারণা করি যে সে হয়তো বা কোনোভাবে মনের সন্দেহ বা যে কোনোভাবে সে হয়তো বা পালাতে চেষ্টা করতেছে। এবার সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করে পিবিআই। আভিযানিক দল দেখতে পায় ওই ব্যক্তির অবস্থান রূপগঞ্জ বাস স্ট্যান্ডে, কিন্তু সেখানে পৌঁছার পর দেখা যায় ওই ব্যক্তি স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছেন। স্টাফ কোয়ার্টার রোড ধরার কারণে আমাদের ধারণা ছিল সে হয়তো বা তার বাড়ি দূরে, সে হয়তো বা কোনো একটা বাসে দূরে কোথাও যাবে, তাহলে যাত্রাবাড়ি হয়তো বা ছায়দাবাদ যাত্রাবাড়ি এখান থেকে উঠবে। তো আমরা ভাবছি যে যাত্রাবাড়ি উঠবে, ওইখানে টিকিট কাটার যে 10 থেকে 15 মিনিট সময় নেবে, ওই টাইমটা আমরা ওকে ধরবো। কিন্তু আচমকায় স্টাফ কোয়ার্টারে থেমে যায় রহস্যজনক ব্যক্তির গতি। শুরু হয় দোকানে দোকানে তল্লাশি। এখানে আমরা নামার পরে আমাদের টিমের সকল সদস্যগণ সবাই ছড়াই ছিটে গেল, যার যার মতন ফলো করতেছিল যে ওই যাকে আমরা টার্গেট করছি তার ফেজের সাথে মিলে এমন কোনো লোক এখানে অবস্থান করতেছে কিনা। পরবর্তীতে আশেপাশে খোঁজ দেখি, আমরা তাকায় ফলো করে দেখি যে আমরা এমন করছি, কারণ জিজ্ঞাসা করতে পারতেছি না যে আসলে এইটা কি লোকটা চিনে, তাহলে ফাঁস হয়ে যেতে পারে বা তত জেনে যেতে পারে। এই জন্য আমরা আমাদের মধ্যে অনুমানের উপর ওই যে ছবির সাথে মিলানোর চেষ্টা করি যে এই লোকটা আছে কিনা। তবে আমরা যখন দেখি যে না, এখানে নাই, তার পরবর্তীতে আবার আমরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নির্ণয় করার চেষ্টা করি। এবার দেখা যায় রহস্যজনক ব্যক্তিটি যাচ্ছেন রাজধানীর রামপুরার মেরাদিয়া বাজারের দিকে। পিছু নেয় পিবিআই এর পিকআপ। তীব্র জ্যাম নাগদারপাড়া এলাকায় আভিযানিক দলের গতি রোধ করে। প্রযুক্তির সহায়তায় পিবিআই দেখতে পায় রহস্যজনক ব্যক্তি আর তাদের অবস্থান একই। এই সেম এই এক জায়গায় দেখি যে একটা লোক বসা আছে, ওই পাশে লোক বসা, এই যাদের লোকের ব্যাগ ছিল আর ওর সাথে ব্যাগ ছিল না। এবং তখন আমরা এনআইডির ছবির সাথে ওটা মিলে না দেখি। পরে ভাবলাম যে হয়তো বা ওটা ছোটো ছবি, এটা বড় ছবি হতে পারে চেঞ্জ। তারপরও গিরান্তে ছিলাম জিজ্ঞেস করবো কিনা। পরে এক পর্যায়ে ওনাকে নাম ঠিকানা জিজ্ঞেস করি।
নাম ঠিকানা জিজ্ঞেস করার পরে উনি ওনার নাম পরিচয় দেন, উনি ওটা ব্যাংকে জব করে, এখানে আর চা টাকা খাওয়ার জন্য। তারপরে ওনার এনআইডি দেখতে চাই, উনি এনআইডি দেখায়, কার্ড দেখায়, তারপর আমরা কনফার্ম হই যে না, আসলে এটা না। তখন একটু মনে কষ্টই পাইছি যে না, আসলে যদি এত দূর কষ্ট করে আসার পরে যদি মিস হয়ে যায় আর এখানে তাহলে আমরা তো এটার আর কোনো ধরনের ফলাফল পাবো না, আমরা এটা হতাশই হয়ে যায়। অবশেষে স্টাফ কোয়ার্টার থেকে ছেড়ে আসা কয়েকটি বাস তল্লাশির পর মেলে রহস্যজনক ব্যক্তির হদিস। আমাদের কাছে এনআইডিতে নাম ছিল, আমরা বাসে দাঁড়াই সবাই দেখতে পাই, তার মধ্যে একটা দেখতে পাই যে একটু মানে একটু করতেছিল, মানে বিচলিত হচ্ছে। পরবর্তীতে তার নাম ধরে আমরা ডাক দিই, ডাক দেওয়ার পরবর্তীতে সে একটু মানে হতবাগী হয়ে যায়, অবাগী হয়ে যায় তার নাম ধরে। পরে তার গতিবিধি, তার যে বিচলিত হওয়া দেখেই আমাদের সন্দেহ হয়, আমরা যে টার্গেট করছি সেই এটা। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসা করার পর তারা বলে যে হ্যাঁ স্যার, নাম বলে, আমি নাম জিজ্ঞাসা করি, আমরা পরিচয় দিই, পরিচয় দিয়ে বলি যে আমরা পুলিশের লোক, পিবিআই থেকে আসছি, তুমি রুহুল আমিন কিনা? তো বল স্যার হ্যাঁ রুহুল আমিন। তারপর জিজ্ঞাসা করতে করি যে তোমাকে কিছু বলতে হবে কিনা, কী করে আসছো তুমি জানো কিনা? বলছে স্যার আমার কিছু বলতে হবে না, আমি বুঝছি, চলেন আমি নামবো। এই কথা বলে সে আমাদের সাথে আসে, আমরা বাসে থেকে নামিয়ে তাকে আমাদের গ্যারেজে নিয়ে আসি। গ্রেফতারের সময় উচ্চবাচ্য না করলেও পিবিআই অফিসে জিজ্ঞাসাবাদে রুহুল আমিন রাব্বি জানান, ঘটনার দিন তিনি কর্মস্থলে কাজে ব্যস্ত ছিলেন। রাব্বিকে অ্যারেস্ট করার পর সাথে সাথে স্বীকার করে নাই। তার উক্তিটা ছিল যে এটা এ ব্যাপারে আমি জানি না, এবার আমি আলিমের চিনি না। তবে জেরার মুখে একসময় তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং কি ঘটেছিল তা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তোমার ডে ডিউটি না নাইট ছিল, আমার ডে ডিউটি। পরে তার ওয়াইফের সাথে আমরা আবার কন্ট্যাক্ট করি, কথা বলি। ওয়াইফ বলতেছে যে সে তার ডে ডিউটি ছিল। পরে আমরা রাত্রে তুমি কী করছো? হ্যাঁ রাত্রে আমি বের হয়েছিলাম, রাত্রে আমি দেখছি। দেখে কোথায় গেছো? পরবর্তী বলছে যে আমাকে নিয়ে গেছে, তোমার লোকেশন তো 2500, লোকেশন মধুরপুর, কখনো 2500, এবং এই যে মরিয়মের যে নাম্বার, তার লোকেশন সবই এক জায়গায় তোমার। হ্যাঁ, তারপরে সে বলতেছে যে স্যার আসলে আমি যদি লুকাইয়াও রাখি তো আপনারা স্বীকার করাবেন, হয়তো আমাকে আরও ফোর্স করবেন, মারধর করতে পারেন, আমি বলেই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, তখন তা সেই গল্পটা আর কি আমাদের এই ঘটনা পুরোটা বর্ণনা করে। তবে রাব্বির মা বলছেন, তার ছেলে নির্যাতনের মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়েছেন। আমি এসব তার জড়িত না, আমি সব কিছু জানি না। আমার কাছে এই কথা বলে, আমাকে তুমি তো শিকার গেছিলে কেন? কয়েক যে আমি শিকার গেছিলাম, আমার পুলিশ অনেক মারধর করছে। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন, কোনো রিমান্ড এবং বল প্রয়োগ ছাড়াই রাব্বি সব স্বীকার করেছেন, যা তার তদন্তের অভিজ্ঞতায় বিরল ঘটনা। ওর ধারণা ছিল যে না হয়তো বা পুলিশ তাকে মারধর করবে, এইটা ওরা একটা ধারণা ছিল। ওরা বলতে স্যার আপনার আমি লুকাই রাখ না, যেহেতু আপনার তথ্য প্রমাণ জানেন সব কিছুই, তাহলে আমি বলে দিচ্ছি। এই তখন আর কি তারা এই ঘটনাটা বর্ণনা করে। তাকে আপনারা কোনো মারধর করেন না? মারধর করা লাগে না, কোনো মারধর করিনি আর কি। তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয় সন্দেহভাজন ব্যক্তিকে। তিনি জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তিমূলক, তবে তার মা তার দায় অস্বীকার করছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো, সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, এই যে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর তিনি পুলিশের কাছে বা পিবিআইয়ের কাছে জবানবন্দি দিলেন, কিন্তু তার মা বলছেন অন্য কথা। তিনি বলছেন তার উপরে নির্যাতন করা হয়েছিল। নির্যাতনের কথা তার মা আসলে বেশ জোরালোভাবেই বলেছেন। আবার তদন্তকারী কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়ে, একদমই স্বেচ্ছায়, খুব স্বেচ্ছায় না। যখন তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি প্রথমে বলছিলেন যে তিনি প্রথমত হচ্ছে এই আলিমকে চেনেনই না। তারপরে আবার তিনি বলেছেন যে ঘটনার সময় তিনি আসলে যেই নেট বা মশারির ফ্যাক্টরিতে কাজ করেন সেখানে আসলে তিনি ছিলেন। পরে পিবিআই হচ্ছে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তার কি ডে শিফটে ডিউটি ছিল নাকি নাইট শিফটে ডিউটি ছিল। রাব্বি দাবি করেছিলেন যে তার নাইট শিফটে ডিউটি ছিল, কিন্তু পিবিআই পরে আবার ক্রস চেক করে দেখতে পায় যে রাব্বি মিথ্যা বলছেন, তার আসলে ডে শিফটে তার হচ্ছে ডিউটি ছিল। এছাড়া তার যে মোবাইলের যেই
যে অবস্থান, প্রযুক্তিগতভাবে যে দেখা গেছে যে রাব্বির বিভিন্ন জায়গায় যে অবস্থান, এই সকল বিষয় সামনে আনার পরে সে আসলে স্বেচ্ছায় স্বীকার করে। এখন প্রশ্ন হচ্ছে যে রাব্বির কি কোনোভাবে টের পেয়েছিল যে তাকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল কিনা? আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তার সাথে যে বিদেশি ব্যক্তির যেই ধারণা করা হচ্ছে, সে আসলে তাকে বলেছিল সে যেন গা ঢাকা দেয়, সেখানে যেন আর না থাকে। সে কারণেই পিবিআইয়ের বক্তব্য অনুযায়ী সে আসলে ওই 2500 থেকে পালাচ্ছিল, এবং সে কারণেই সে আসলে তার যে নম্বর, আগের নম্বর, যে নম্বরটির সাথে এয়ারপোর্টে বন্ধ হওয়া নম্বরটির যোগাযোগ হয়েছিল, সেটা আসলে তিনি বদলে ফেলেছিলেন এবং সেখান থেকে তিনি আসলে পালাচ্ছিলেন। তবে তার জবানবন্দির ভিত্তিতে আরও অনেক কিছুই বেরিয়ে আসে এবং বিদেশ থেকে সেই নাম্বারের যিনি মালিক তাকেও দেশে আনা হয়। আমরা ফিরবো আবারও এসব প্রসঙ্গে ওমর আপনার কাছে। রুহুল আমিন রাব্বির স্বীকারোক্তির পর তদন্ত পৌঁছে এক নতুন মোড়ে। সামনে আসে দেশের বাইরের এক গুরুত্বপূর্ণ সূত্র। কিন্তু এখানেই শেষ নয়, বিদেশ থেকে কিভাবে দেশে আনা হলো প্রধান অভিযুক্তকে, দুই আসামির জবানবন্দিতে কি জানা যায় এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, আর কিভাবে একটি অনলাইন সম্পর্ক শেষ পর্যন্ত রূপ নেয় এক নৃশংস হত্যাকাণ্ডে, জানবো বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দীর্ঘ প্রযুক্তি নির্ভর তদন্তের পর গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের জবানবন্দি তদন্তে যোগ করে নতুন মাত্রা। সেই তথ্যের সূত্র ধরে দেশের গণ্ডি পেরিয়ে শুরু হয় আরেকটি অভিযান। অবশেষে বিদেশ থেকে দেশে আনা হয় এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে। দুই আসামির জবানবন্দি, স্বজনদের বক্তব্য এবং তদন্তে পাওয়া তথ্য একসঙ্গে মিলিয়ে জানা যায় এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা প্রবাহ। কিভাবে একটি অনলাইন পরিচয় গড়িয়েছিল বাস্তব সম্পর্কে, কেন দেশে ফিরে আসেন আলিম, আর শেষ পর্যন্ত কি এমন ঘটেছিল যার পরিণতিতে তাকে হারাতে হয় জীবন। জিজ্ঞাসাবাদে রুহুল আমিন রাব্বি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কে বিদেশে গিয়েছেন। রাব্বি আমাদের কাছে বলছে যে তার খালু বিদেশ চলে গেছে। আমরা ইমিগ্রেশন থেকে আমরা যখন জানতে পারি যে সে বিদেশ থেকে কাতার থেকে সে এসেছিল 14ই ডিসেম্বর এবং সে কাতারে আবার ফিরে গিয়েছে 17ই ডিসেম্বর। তো তখনই আমরা বুঝতে পারি যে আসলে যেহেতু সে মাত্র 14 ডিসেম্বর বাংলাদেশে এসেছে আর 17 ডিসেম্বর সে কাতারে চলে গেছে, তখন আমার রাব্বির যে 164 যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এই সব কিছু মিলে তখন আমরা বুঝতে পারি যে এটার সঙ্গে এই কাতার প্রবাসী মরিয়মের হাজবেন্ড যে মোবারক, তিনি কাতার থেকে এসে এই রাব্বি এবং মরিয়মকে নিয়ে এই ডিসিজড আব্রাহামকে হত্যা করে। রাব্বির জবানবন্দি অনুযায়ী মোবারক মণ্ডলকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়। ঘটনার 5 মাস 10 দিন পর কাতার পুলিশ মোবারক মণ্ডলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিবিআইয়ের হাতে হস্তান্তর করে। আমরা কাতারে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেটা হয়ে গিয়েছিল আপনার রোজার ঈদের মধ্যে, তো আমাদের রোজা ঈদের কারণে আমাদের ঈদের পরে আমাদের যাওয়ার একটা ইয়ে ছিল, আমরা জিওর জন্য আবেদন করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো এরই মধ্যে কাতার পুলিশ, আমাদের পুলিশ হেডকোয়ার্টার যে ইন্টারপোলের যে শাখা আছে এনসিবি, সেখানে তারা জানিয়ে দেয় যে তারা নিজেরাই, কাতার পুলিশই এই আমাদের আসামিকে কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসছে এবং আমাদেরকে এয়ারপোর্টে আসামিকে গ্রহণ করতে হবে। এভাবে কাতার পুলিশ আমাদের আসামিকে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে আসার পর আমরা এয়ারপোর্ট থেকে আমরা এই মোবারককে আমরা কাতার পুলিশের কাছ থেকে হ্যান্ড ওভার করি। রাব্বির মতো মোবারকও জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কত তারিখে আসছেন, না আমি আসি নাই, প্রথম অস্বীকার করে পরবর্তী আমরা তথ্য প্রমাণ দিই। হ্যাঁ, পরবর্তী যে হ্যাঁ আপনারা এটাকে চিনেন না, আমরা চিনি না এরকম। সে বলছে যে না স্যার, আমি তো বিদেশ ছিলাম, আমি তো এই ঘটনার সাথে আপনারা আমার কীভাবে জড়ান, আমি তো বিদেশের মানুষ দেশে এসে খুন করে কীভাবে। তবে এক সময় নিজের অপরাধ স্বীকার করেন মোবারক। আদালতে দেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইমিগ্রেশন থেকে আমরা চিঠি নিয়ে আসছি যে সে কয় তারিখ বাংলাদেশে আসছে, কয় তারিখ গেছে, কীভাবে গেছে, কোথায় ছিল, হ্যাঁ, এবং রাব্বির যে স্টেটমেন্ট ছিল আমাদের কাছে, সেই স্টেটমেন্ট তাকে আমরা জানাই, তাকে বলি স্টেটমেন্টের বিষয়ে বলি যে এই বিষয়গুলো। তখন সে বলে যে হ্যাঁ স্যার, আসলে আমি হত্যা করছি।
রুহুল আমিন রাব্বি এবং মোবারক মণ্ডলের জবানবন্দি থেকে হত্যাকাণ্ড এবং তার মোটিভ সম্পর্কে জানা যায়। 2021 সালে পাংশা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে এসএসসি সমমান দাখিল পাশ করেন আলিম। তখন তার বয়স 17। এরপর কাতারে যাওয়ার জন্য জেদ ধরেন তিনি। এজন্য রং মিস্ত্রির কাজ শেখেন আলিম। নাম বদলে আলিম খান থেকে হয়ে যান আব্রাহান খান। বয়স 10 বছর বাড়িয়ে করেন 27 বছর। লেখাপড়া বাদ দিয়ে বললো যে আমি এখন বাইরে যাব, আমি লেখাপড়া করব না। তারপরে ওর পাসপোর্ট বানায় বাইরে পাঠায় দেয়। পাসপোর্টে বয়স একটু বাড়ায় বাইরে পাঠায় দেয়। নতুন নামে 2023 সালের মে মাসে কাতার প্রবাসী ভাইয়ের কাছে পাড়ি জমান আলিম। তবে আলিম কাতারে বেশি দিন থাকেননি। 10 মাসের মাথায় দেশে ফিরে আসেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার আলিমকে কাতারে পাঠায় পরিবার। এবারও তিনি ফিরে আসেন 10 মাসের মাথায়। কাতারে পাঠানোর পর 2-3 মাস যাওয়ার পরেই এই মরিয়ম কীভাবে নেটে ইন্টারনেট কীভাবে নাম্বার ম্যানেজ করে, এই নাম্বার ম্যানেজ করে ওর সাথে কথাবার্তা বলে তার 7 মাস নাই যাতেই আমার ছেলে করছে আমি বিদেশ ভালো লাগে না, আমি থাকবো না। তারপরে নাসরবান্ধা চলে আসে। চলে আসার পরে আমি রাগারাগি করছিলাম। আমি তো বিষয়টা জানি না, আবার বুঝা টুজা আবার পাঠালাম। আবার পাঠানোর পর আবারও 6-7 মাস চলে যায়। তখন বলে যে আমার একজন 10 লাখ টাকা দিবার চাইছে, আমি এসে ব্যবসা বাণিজ্য করব। তো এই কথা শুনে আমার বড় ছেলে নিছিল। তো আমার বড় ছেলে এখন দেখে যে একটা মহিলার সাথে কথা বলে। তো বললো যে এই মহিলা তো টাকা দেওয়ার চাইছে। কয় হ্যাঁ, ওই মরিয়ম। এই বিভিন্ন প্রলোভনকে ডেকে নিয়ে আসে, আবারও চলে আসে 7 মাস পরে। চন্দনা নদীর অন্য পাড়ে পার নারায়ণপুরে কাতার প্রবাসী মোবারক মণ্ডলের বাড়ি। 2 সন্তান নিয়ে বাড়িতে থাকেন মোবারকের স্ত্রী মরিয়ম। ওই মহিলার হচ্ছে মনে করেন 3টা বাচ্চা। প্রথম বাচ্চা বিয়ে দিছে, ওনার হচ্ছে নাতিপুতি এত বড়। আর দ্বিতীয় মেয়ে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, আর ছোট ছেলে হচ্ছে ক্লাস 8-এ পড়ে। আর আমার ভাই তো মাত্র 17 বছর, ওর বয়স বাড়ায় আমরা বাইরে পাঠাইছি। আর ওই মহিলার সাথে কিন্তু ওর যায় না, ওর বয়স হচ্ছে আমার মায়ের বয়সী ওই মহিলার। পরিবার আলিমকে নিয়ে সবচেয়ে অস্বাভাবিক খবরটি পায় ঘটনার মাসখানেক আগে। ওনার হাজবেন্ড তো বাইরে থাকে, বাজার টাজার ওর দিয়ে করাইতো। ওর বলতো ওর টাকা দিয়ে ও সব কিছু করে দিত। দিয়ে যাওয়ার পরে অনেকেই ওই এলাকার লোক অনেক মানুষ দেখছে। দেখার পরে মনে করেন যে তাকে আসে যে ওই ছেলেটা যদি আবার আসে তাইলে হচ্ছে ওকে এরকম ধরবো। ওরকম তাকে তারপরে ও আসরের পরে বলে বাজার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, ওই পিছন থেকে এসে বলে গেট লক করে দিয়েছে। মোবারক মণ্ডলের ঘরের সিলিং থেকে আলিমকে আটক করে এলাকার কিছু ছেলে। ঘরের ভিতরে ছিল, আর ছেলেবেলে ওরা দেওয়াল টক করে যায় ঘর সার্চ করে মানে বাইর করছিল। ওই ইসির উপর চালের উপর তো ট্রেনিং হিসেবে বাইর করছিল। মানে চাল মানে কি ওই সেলিংয়ের উপর থেকে। সে সেখানে পালায়া ছিল? হ্যাঁ, পালায়া ছিল। স্থানীয় মাতাব্বররা 2 পক্ষের মধ্যে লিখিত সমঝোতা করেন। পরবর্তীতে ওই মহিলা যেন ওই ছেলের নামে কোনো মামলা করতে না পারে, ছেলেরা যেন ওই ফ্যামিলিতে মারামারি করছে, 2-4 বাড়ি মারছে, মেয়েরও মারছে, যেন নেক্সটে কোনো ঝামেলা না হয়। এই হ্যাঁ, লিখিত গ্রামের 2 গ্রামের লোক বসেই। আলিমকে তার বাবার হাতে তুলে দেয়া হয়। মহিলার সাথে ধরা খাওয়ার পরে মারধর খাইছে। তারপরে ওকে বাড়িতে আমি আসছি। তখন হইলো আমি বলছি তুমি খবরদার, যেটা হয়ে গেছে এর আর কোথাও খবরদার এই ধরনের কোনো কাজকাম করে না। আর 20,000 টাকা জরিমানা নিয়েছে। তারপরে আব্বু আম্মুর কাছে মাপ চাইছে। ইভেন মুবারককে ফোন করে আমার ভাই বলছে যে ভাই আমি ছোট মানুষ, আমার ভুল হয়ে গেছে, আপনি আপনাদের 2জনের মতো সংসার করেন, আমি এর মধ্যে আর যাব না।
বড় বোন এবং রাব্বির মা রেহেনাকে ডেকে এনে মরিয়মকে তার হাতে তুলে দিয়ে এলাকা ছাড়া করা হয়। আমার মা নাই, যে আমার ভাইরাও ওই সমস্ত কাজে কোনো এই সম্মতি দেবে না। তখন আমি বড় বোন আমাকে খবর দিয়েছে। কে খবর দিছে? দেশে ওর ছোট ননদ, মোবারকের বোন। ফোন দিয়ে কি বলছে? বলছে যে এরকম এরকমই আছে। তা সামনে গেছি, যাওয়ার পরে মক্কেলরা আমার হাতে দিয়ে দিয়েছে। এলাকার মানুষ, ওই চেয়ারম্যান মেম্বার, এরাও বলে মুবারকের বলছে ওর বোধ তো মাইরে শুনলাম চুল টুল কেটে দিছিল, দিয়ে ওর বাসা থেকে বের করে দিছিল। পরে ওর কাছেও 10 লাখ টাকা চাইছে মুবারকের কাছে, বলছে যে 10 লাখ টাকা যদি না দিস তোর এই বউর সাথে তো সংসার করতে দিব না। এরকম ওকে বলার পরে ও পরে হচ্ছে এই মহিলার ওই গ্রামে যেতেই পারে নাই। রেহেনা আরও জানান, ঘটনাস্থলেই আলিমের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন মরিয়ম। আমার কাছে বললো যে এ সমস্ত কোনো কিছু ই করে নাই, মানে যে ওনার ওই লোক সব লোকে লোকজন ওই লোকে ষড়যন্ত্র করে এইরকম ওই লোকে আমার ঘরের ভিতরে এরকম লোক দিয়ে এরকম একটা কাজ করছে। মহিলা বলছে যে ও আমার কাছে জোর করে ঢুকছে, মহিলা আম্মা ওই সময় বলছিল। পারনারায়ণপুরের স্থানীয়দের কাছেও মরিয়মের জীবনের এই দিকটি অভাবনীয়। এরকম ঘটনা আগে কখনোই ঘটে নাই। তবে আমি ওর খুব ভালো জানতাম, এই বোরকা টোরকা বসে বেড়াইতো, আমি খুব ভালোই জানতাম। আমার ছোটো ভাই ডাকতো, আমি ওর খুব ইজ্জত করতাম। কিন্তু পরে এই ঘটনার পরেতে আমার ধরেন আমি আর ওর প্রতি বিশ্বাস আর আমার হারা গেছে। না বলছে আমি বেড়া বেড়াইছি, তা তুই বেড়া বেড়াইছি ঘরের ভিতরে কে, তুই ডাবের উপরে কে, তুই যখন বেড়াবাড়ি আছিস তাহলে ডাবের উপরে কে, সেলিংয়ের উপরে কে, বলে আমি ভয়তে আত্মগোপনে গেছিলাম। তবে আলিমের পরিবার কিংবা বন্ধু বান্ধব কেউ জানতো না এই সম্পর্কের কথা। সারাক্ষণও দরজা মনে করেন ঘরের ভিতরে থাকতো, দরজা আটকে রাখতো, ওইরকম ভাবে আমাদের সাথে কোনো কিছু শেয়ার করে না। ওরা অনেক ফ্রেন্ডস ছিল, তাদের কাছেও বড় জিজ্ঞাসা করছি আমরা, ওরা কোনো ফ্রেন্ডের কাছেও কোনো কিছু শেয়ার করে নাই। শেয়ার করবে কিভাবে? কারণ মার বয়সের মহিলার সঙ্গে যে সম্পর্কে যায় রিলেশন করে, সে কি প্রকাশ করবে? একটা যদি ইয়াং মেয়ের সাথে করতো আজকেও কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতো। পাংশার ঘটনার পর 2500-এর এই বাড়িতে ঘর ভাড়া নেন মরিয়ম। ঘরটি ঠিক করে দেন রাব্বি। মরিয়ম স্বজনদের জানান গার্মেন্টসে কাজ করবেন তিনি। আমার খালা থাকবে, খালু বিদেশ থেকে মাঝে মাঝে আসবে, থাকবে, এলাকা থাকবে না, ঢাকা থেকে ছেলে মেয়ে পড়াশোনা করাবে। বাদ দেবে না, কি রাগারাগি করতেছে, করতেছে, তার তো একটা কর্ম করে খাতে হবে, তার তো পেটের ভাতের দরকার আছে, সে একটা কর্ম করে খাওয়ার জন্য গেছিল। 14 ডিসেম্বর 2025 কাতার থেকে দেশে ফেরেন মোবারক। মূলত যে মোবারক যে বিদেশ থেকে আসছে, এটা উদ্দেশ্যটাই ছিল আলিমকে পাংশা থেকে, রাজবাড়ি থেকে তার মরিয়মের মাধ্যমে নিয়ে আসবে এবং তারা ওকে হত্যা করবে। মোবারক যে আসছে কেউ জানতো না, তার মানে কাউকেই জানায় নাই। 2500-এর বাসায় ওঠেন মোবারক। সেদিনই 2500 বাজারের মা হার্ডওয়্যার থেকে দা কেনেন মোবারক ও রাব্বি। আসলে বলতে কি আমি তো ওনাদের চিনি না, 2 জন লোক আসছে, এসে বলতেছে একটা ছোট দাও নিবে আর কি, মানে ডাব ডুব কাটার জন্য আর কি। তো আমি বলছি আছে, দিছি। তো একবার দামাদামি আমার কাছে বনে নাই, তারপর আবার চলে গেছে, গিয়ে আবার আসছে, আইসা তারপরে আবার 330 টাকা না 20 টাকা দিয়ে ছোট একটা দাও নিছে, এতটুকুই, আর কিছু না। কয়জন আসছিল? 2 জন আসছে, একজন একটু আমাদের মতো বয়স, আরেকটা আরেকটু বেশি। মানে আপনার এই যে এরকমের একটা দা নিছে, এই যে এরকমেরই আরেকটু পাতলা, ডাব ডুব কাটে যে ওই রকম। নারায়ণগঞ্জের মদনপুরে আসেন আব্রাহান খান ওরফে আলিম খান। সেখানে দেখা হয় মরিয়মের সাথে। মরিয়মই আসলে ফোন দিয়ে রাজবাড়ি থেকে 2500 ডেকে নিয়ে এসেছে। পিবিআই জানাচ্ছে কাজপুর টার্মিনাল মাঠ ঘিরে পরিকল্পনা ছিল মোবারকের। মরিয়ম আর ডিজিস্ট ওরা আলাদা থাকে এবং কৌশলে এই মাঠের কর্নারে বা যে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার কথা পরিকল্পনা ছিল। আর যেটা রাব্বি আর রাব্বির খালু দূরে ওদের ফলো করতেছিল, ওরা মোবাইলে যোগাযোগ করতেছিল। পরবর্তীতে কৌশলে মরিয়ম এই যে ডিজিস্টকে এখানে নিয়ে আসতে পারে নাই। টার্মিনাল মাঠে মিশন ভেস্তে যাওয়ার পর ব্যাটারি চালিত রিকশায় শ্রীনিবাসদি গ্রামের এই নির্জন এলাকায় আসেন আলিম ও মরিয়ম।
আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশায় তাদের পিছু নেন মোবারক ও রাব্বি। নতুন রাস্তার মোড়ে হাত ধরে হাঁটার এক পর্যায়ে প্রেমিক আলিমকে খুনিদের হাতে ছেড়ে দেন প্রেমিকা মরিয়ম। রাব্বি দৌড় দিয়ে পিছন থেকে এর আলিমের মুখ চেপে ধরে, আর মোবারক সামনে থেকে দা বের করে ব্যাগে দা ছিল, দা বের করে এলোপাথারে কোপা শুরু করে। আর মরিয়মের তখন হাত ধরা ছিল আলিমকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওই হাত থেকে সরাই ফেলে দিয়ে বলতেছে, এ আমার জীবনটা শেষ করেছে, একে মেরে ফেল। পিবিআই বলছে, নির্বিঘ্নে পালিয়ে যাওয়া নিশ্চিত করতে আলিমের মাথা তার দেহ থেকে আলাদা করে গুম করা হয়। মরিয়ম আর রাব্বি এখানে দাঁড়ানো ছিল, আর মোবারক নিজে নাইমা ওইখানে মস্তক আর কি দা জ্বালামত ওগুলা রাখে। মানে এই যে মাথা যে কাটার এই বুদ্ধি টাকা এই কাঁথার মোবারক মণ্ডলের, সে ভাবছে যে মাথার মস্তক কাটলে তাহলে হয়তো কেউ চিনতে পারবে না, শনাক্ত করতে পারবে না, এটা তার ধারণা ছিল। এই কারণেই সে মাথা কাটছে এবং ওর ডিজিস্টের প্রতিটা পোশাক খুলে সবগুলো ফালাই রেখে দেয়। আমরা পুরো পোশাক পাইনি, শুধু ওর জ্যাকেট কিছু অংশ পাইছিলাম। এই খালের ভিতরে খালি পাওয়া গেছে, পরে ওই থানার আয়ু তারা এটা উদ্ধার করছে। পিবিআই আরও বলছে, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করার কারণে এই হত্যাকাণ্ড। মরিয়ম যদি আলিমের সাথে ভিকটিমের সাথে সম্পর্ক না রাখে, মরিয়মের যে ভিডিওগুলো ছিল আলিমের কাছে, সেই ভিডিওগুলো সে বিভিন্ন জায়গায় ছড়াই দিবে বা বিভিন্ন ধরনের লোকজন দেখাইবে, এবং সেই ভয়স্বরূপ সে মোবারককেও সেই ভিডিওটা পাঠায় মরিয়মকে ভয় দেখানোর জন্য, যে না আমি এটা ছড়াই দিতে পারি। আপনার এই মোবারকের একটি মেয়ের বিবাহ হয়ে গিয়েছে এবং আরও 2টি সন্তান আছে। তো সব কিছু মিলে মোবারক আসলে বেশ কিছু অস্বস্তিতে ছিল, যে এই বিষয়গুলো জানা যায় হয়ে তার পারিবারিক যে মান সম্মান সব কিছুর বিষয় ছিল। আলিমের যদি ভিডিও থাকে, কি আব্রাহাম খানের যদি ভিডিও থাকে ব্ল্যাকমেল করার জন্য, যে ওই মহিলার বাজে ভিডিও আছে, ব্ল্যাকমেল করে করে টাকা নিচ্ছে বা এটা বলছে, এটা বলার কারণ থাকতেই পারে, কিন্তু ওনারা প্রমাণ দেখাইতে পারে। কিন্তু ফোন তো ওদের কাছে, প্রমাণ থাকলে ওদের কাছেই থাকবে, ফোন তো আর আমাদের কাছে রেখে যায় নাই যে আমরা এখন মিথ্যে বলবো। তবে আলিমের পরিবারের দাবি, মোবারক ও মরিয়মের প্রতারণার জালে আটকা পড়েছিলেন আলিম। আমার ছেলের কাছে এখানে ব্যবসা করার জন্য আমার কাছে টাকা চাইছিল স্যার, আমি টাকা দিয়েছিলাম। সেই টাকা আমার পরশুদিন একজন বলল যে আমার কাছে বলে গেছিল আলিম যে মোবারকের বউর কাছে আমি 2.5 লাখ টাকা পাবো, আমার টাকা মনে হয় মারি যাবে, এই টাকা মনে হয় দেবে না, কি করি? 80,000 টাকা বাসা থেকে নিয়ে গেছে, যে আমি আছে বাসা নিব, আমি বেড টেড কিনবো, সব কিছু কিনে টিনে আমার বাসা অনেক টাকা লাগবে। 80,000 টাকার নগদ টাকা নিয়ে গেছে। সেই টাকা 2টা টাচ ফোন ছিল, সেইটা সব মোবারক নিয়ে বিদেশে চলে গেছিল। বউকে শাসন না করে হচ্ছে অন্যের ছেলেকে মারছে। তার মানে ওনারা দুজন বিজনেস করে। আর এলাকার অনেক পোলাপান এর আগেও অনেকবার এরকম অনেক ছেলেদের সঙ্গেও রিলেশনে জড়াইছে। এদিকে আলিমকে হত্যার কথা স্বীকার করলেও এ নিয়ে কোনো অনুতাপ নেই মোবারকের। তাদের কথা বলা হয়েছে যে তারা অন্যায় করে নাই, তাদের যে মূলত ভিউটা, তারা তাদের পরিবার বা সংসারকে বাঁচানোর জন্যই তারা এই কাজটা করছে। পিবিআই বলছে, মরিয়মকে গ্রেফতার করার পর শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে। এই পরিকল্পনার যে অংশ একজন আসামি যেহেতু আমাদের এখনও গ্রেফতার করা বাকি আছে, তো আমরা চেষ্টা করছি আমরা দ্রুত এই আসামিটাকে অ্যারেস্ট করে আমরা সমস্ত সাক্ষ্য প্রমাণাদি এবং সমস্ত ডকুমেন্টেশন সব কিছু দিয়ে আমরা এই মামলাটা যাতে বাদী পক্ষ থেকে ন্যায় বিচার পাই, আমরা একটা ভালো একটা পুলিশ প্রতিবেদন দেওয়ার আমরা আশাবাদ ব্যক্ত করছি। তদন্তের শেষ ভাগে আরও স্পষ্ট হতে থাকে আলিম এবং তার সম্পর্ক। সব কিছু নিয়ে আমরা বিস্তারিত জানবো। সহকর্মী ওমর ফারুক রয়েছেন আমাদের সঙ্গে। ওমর, বিদেশ থেকে মোবারককে দেশে আনা হলো এবং তার সাথে আলিমের কি ধরনের শত্রুতা ছিল সেটি আসলে নিরূপণ করা তদন্ত সাপেক্ষ। তবে 3 দিনের জন্য মোবারক দেশে এসেছিলেন এবং সেই সময়ের মধ্যেই খুন করা হয়েছিল। তার মানে কি ধরে নেওয়া যায় সে আলিমকে হত্যার উদ্দেশ্যেই সেবার দেশে এসেছিল? মোবারক যে দেশে আসছেন সেইটা আসলে তার বাড়ি তো রাজবাড়ির পাংশায়,
ওই পাংশার আসলে তার আত্মীয় স্বজন ভাইয়েরা কেউ আসলে জানতো না যে তিনি সেখানে এসেছেন, এবং তিনি 14 তারিখে এসেছেন। 15 তারিখে তিনি হচ্ছে এই ঘটনাটি ঘটিয়েছেন। তারপরে হচ্ছে তিনি 17 তারিখে আসলে চলে গিয়েছেন। তদন্তকারীরা যখন তাকে প্রথম জিজ্ঞেস করে যে আপনি এই ঘটনার সাথে জড়িত কিনা, তখন কিন্তু তিনি এই লজিকটাই তুলে ধরেছেন যে আমি তো বিদেশে ছিলাম, আমি কিভাবে এই ঘটনার সাথে জড়িত থাকব। পরে হচ্ছে যে আপনার ওই যে ইমিগ্রেশনের কাগজপত্র, তার রেকর্ড, এগুলো দেখানোর পরে তারপরে তিনি স্বীকার করেন যে তিনি দেশে এসেছিলেন। তারপরেও তিনি কিন্তু বারবার অস্বীকার করছিলেন যে তিনি আলিমকে চেনেন না। একে তো হচ্ছে যে সে দেশে আসে 3 দিনের জন্য, এসে আবার খুন করে আবার চলে যায়। আরেকদিকে হচ্ছে যে দেহটা যেন কোনোভাবে যেন তার পরিচয়ে জানতে যেন দেরি হয়, এবং সে যেন পালাতে একটা সময় পায়। এই 3 দিনের ভেতরে যদি কোনোভাবে এই পরিচয়টা না জানা যায় এবং কোনোভাবে যেন তাকে ধাওয়া না করে, সেটা নিশ্চিত করার জন্য সে আসলে মাথাটাকেও সে গুম করে। আরও একটি কথা বলা হচ্ছে যে আলিম তাকে বারবার ব্ল্যাকমেইল করত। এই দাবিটি আসলে কতটুকু সত্য? মোবারক যেটি হচ্ছে 164-এ পিবিআইকে জানিয়েছে সেটি হচ্ছে যে আলিম যেহেতু তাকে ভিডিও পাঠিয়েছে, বিভিন্ন সময় টাকা দিয়েছে, এবং টাকা না দিলে এগুলো হচ্ছে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে, এই হুমকি দিয়েছে। সেই কারণে হচ্ছে তিনি আসলে এই আলিমকে হত্যা করার পরিকল্পনা করেন। তবে এই অসুস্থ সম্পর্ক এবং এই ঘটনার দ্বারা আরও অনেকেই সচেতন হতে পারবেন, সেটি আমরা প্রত্যাশা করি। ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শুরু হওয়া এই তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ, মাঠ পর্যায়ের অনুসন্ধান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং দেশ বিদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ধীরে ধীরে উন্মোচিত হয়েছে হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা। তদন্তে উঠে এসেছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা, বিশ্বাসের সংকট এবং ডিজিটাল যোগাযোগের অপব্যবহার কিভাবে দুটি পরিবারের ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তবে মামলাটি এখনও বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমেই অভিযুক্তদের দায় নির্ধারিত হবে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম লক্ষ্মীপুরের এক ভয়াবহ ঘটনা। 4টি প্রাণ, একটি পরিবার আর কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে যাওয়া এমন এক হত্যাকাণ্ড যা শুধু লক্ষ্মীপুর নয়, পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।